তারা কোনোভাবে কাউকে রাজপথে দাঁড়াতে দেয়নি এবং তারা বলেছে যে বিরোধী দলগুলো বিশেষ করে জামাত বিএনপি এই দেশে সব ধরনের অপরাধের কারিগর এবং তারা প্রতিদিন আন্দোলনের নামে আসলে জঙ্গি অ্যাক্টিভিটি চালাচ্ছে। এগুলি জানতে গিয়ে আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আমাকে খুব স্পষ্ট করে যে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি, খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য পাঞ্চিং লাইন। এদিকে তাকান। আসসালামু আলাইকুম। আমি প্রস্তুতি দেখাবো নির্বাচনের আগেই ফেসে গেলেন জামাত ইসলাম, কিন্তু কিভাবে যাত্রা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারী হুজুর। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমানের সাথে আমি গত 4-5 দিন আগে কথা বলেছিলাম। আমার প্ল্যান ছিল যে আসলে তাদের বা জামাত ইসলামের কি অবস্থান সামনে নির্বাচন ঘিরে, এবং বিশেষ করে অন্যান্য যে দলগুলো রয়েছে যাদের সাথে তাদের একটা মুখোমুখি অবস্থান বলুন, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা বলুন, প্রতিপক্ষতা বলুন, যে একটি আমরা রাজনৈতিক অবস্থা দেখতে পাচ্ছি, এতে আসলে ওনাদের অবস্থান কি, দৃষ্টিভঙ্গি কি, আর বিশেষ করে সামনে নির্বাচন বিষয়ে তাদের অবস্থানটা কতটা শক্ত, কতটা তারা একটা জায়গায় অবস্থান করছেন, এগুলি জানতে গিয়ে আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আমাকে খুব স্পষ্ট করে যে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ফেব্রুয়ারি মাসের নির্বাচন, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন ঘোষণা করা হয়েছে এখানে এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না। এটি হলো জামাত ইসলামের অবস্থান। তারা কিছুদিন আগে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে দাবি তুলেছিল, সেসব ইস্যুগুলি তারা যদিও বলেছিল যে আমরা দাবি তুলছি, যদি সরকার মনে করে, যদি নির্বাচন কমিশন মনে করে তাহলে সেসব ইস্যুতে তারা ভেবে দেখতে পারে, এরপর যদি না দেয় তাহলে আমরা আমাদের মতো করে আমরা আমাদের দল গোছাচ্ছি, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, এই ছিল তাদের অবস্থান। অপর পাশে আমি বিএনপির সাথেও কথা বলেছি, বিএনপির যদিও শীর্ষ তো যিনি আছেন তাকে তো আর পাওয়া যায় না, তবে কাছাকাছি যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। ইভেন দুই পক্ষের সাথে কথা বলে তাদের মানে কিভাবে তাদের মধ্যে রাজনৈতিক দূরত্ব কমানো যায় এ নিয়েও কথা বলেছিলাম, তাদের মধ্যে কোনো ধরনের চাওয়া পাওয়া আছে কিনা এসব নিয়েও শুনেছিলাম, কথাও বলেছিলাম। যাক, সেসব কথা খুব পেছনের কথা এখানে আর না বলি, আমি যেটা বলতে চাচ্ছি আজকে, বিশেষ করে আপনারা শেষ পর্যন্ত শুনবেন কথাগুলি, যে আমাদের দেশে যে ক্রাইসিসটা আছে এর থেকে আসলে উত্তরণের পথ কি, কিভাবে কোন উপায়ে কারা এর জন্য দায়ী, এবং এটি যদি না হয় ভবিষ্যতে আমাদের কি ধরনের অবস্থা অপেক্ষা করছে, সেটি আমি বলতে আপনাদের আজকের এই ভিডিওটি করছি। ডাক্তার শফিকুর রহমান সাহেব স্ট্রেট বলেছেন, দেখেন এই জায়গাটাতে খুব শতভাগ মিল আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও বা বিএনপি সুস্পষ্টভাবে তাদের অবস্থান যে কোনোভাবে ফেব্রুয়ারির ঘোষিত 12 তারিখ যে নির্বাচন হবে সেটি কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তার মানে নির্বাচন নিয়ে এই দুটি বড় দল, বর্তমানে মাঠ পর্যায়ে যে রাজনৈতিক দুটি বড় দল, তারা এখন একই জায়গায় অবস্থান করছে নির্বাচন প্রশ্নে। তাহলে কার শক্তি আছে এটাকে নড়াবে? কারো কোনো সুযোগ আছে? কারণ বর্তমানে এই দুটি শক্তি, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ অনেক বড় শক্তি, বিএনপির সাথে তারাই কম্পিট করবার মতো একমাত্র শক্তিশালী দল ছিল, তারা যেহেতু নাই, এখন জামাত ইসলাম একটি দ্বিতীয় বড় শক্তিশালী দল হিসেবে আমরা দেখছি, মনে করছি, তারাও ভাবছে। এখন এই দুটি দল যদি মনে করে সামনে নির্বাচন 12 তারিখে হবে, এই নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রকে তারা বরদাস্ত করবে না, এবং তাদের অবস্থান যদি একই থাকে, শক্ত থাকে, এবং মানে একদম বুকের ভিতর থেকে, মনের ভিতর থেকে তারা যদি চায় যে না, আমরা এই দাবিতে বা এই নির্বাচন প্রশ্নে কোনোভাবেই আমরা আমাদের জায়গা থেকে শুরু, তাহলে কোনোভাবেই নির্বাচনকে এদিক সেদিক করবার কারো কোনো শক্তি নাই। তাহলে করছে কে? কারা হাদিকে মারলো? কারা নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন ধরনের
খবর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমকে, বিভিন্ন ধরনের তৃতীয় ব্যক্তিকে, যে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি, আমরা এই তো হাদিকে মারলাম, কালকে অন্য কাউকে মারবো, ভবিষ্যতে আরও বহুত কিছু করবে। জনাব সজীব ওয়াজেদ জয় বলেছেন যে সামনে নির্বাচন প্রশ্নে তাদের অবস্থান প্রয়োজনে সহিংসও হতে পারে। তার মানে তিনি সহিংসতার পর্যায়ে চলে গেছেন। আওয়ামী লীগ যখন সরকার ছিল তখন আসলে যেভাবে বিরোধী দলগুলোকে তারা নিধন করেছে, তারা কোনোভাবে কাউকে রাজপথে দাঁড়াতে দেয়নি, এবং তারা বলেছে যে বিরোধী দলগুলো, বিশেষ করে জামাত বিএনপি এই দেশে সব ধরনের অপরাধের কারিগর, এবং তারা প্রতিদিন আন্দোলনের নামে আসলে জঙ্গি অ্যাক্টিভিটি চালাচ্ছে, যে জন্য আমরা কিছুদিন পরপর দেখতাম যে তাদের উপর একটা বড়সড় আপনার গ্রেপ্তারের নামে অনেক বড় ধরে ক্র্যাক ডাউন করতো। তো যাই হোক, আমি এখন সেই জায়গায় আওয়ামী লীগ অবতীর্ণ হয়েছে, এবং ভয়ঙ্করভাবে অবতীর্ণ হয়েছে, এবং ঘোষণা দিয়ে অবতীর্ণ হয়েছে। ইতিমধ্যে এর ফলাফল আমরা দেখছি যে আওয়ামী লীগ কি করছে, তারা কি করতে পারে। তাহলে এখানে কি করণীয়? করণীয় একটাই, যে তারা চাচ্ছে ডিভাইড অ্যান্ড রুল করতে, যেটি ব্রিটিশ ইন্ডিয়ান পলিসি ছিল, ব্রিটিশরা ইন্ডিয়াতে সেটি অ্যাপ্লাই করেছে, এবং এটি বেশ কাজে এসেছে। কারণ হলো আমাদের এই জাতিকে অন্ততপক্ষে মানে লোভের কারণে, লোভ দেখিয়ে বিভক্ত করা খুবই সহজ, এবং ব্রিটিশরা আমাদের এই দক্ষিণ এশীয় মানুষগুলিদেরকে, ইন্ডিয়ান, আমরা সবসময় একসাথে তো ছিলাম 47-এর আগে, আমাদেরকে তারা খুব স্টাডি করেছে ভালোভাবে যে এই মানুষগুলিকে কিভাবে রুল করা যাবে, মানে শাসন করা যাবে। তারা যেটা ঠিক করেছে যে ডিভাইড মানে ভাগ করবে, এরপর দুর্বল হবে এবং এই জাতিকে শাসন করা যাবে। এই পলিসি নিয়েই তারা সাকসেস হয়েছে। আমরা তাকিয়ে দেখেছি ব্রিটিশরা এসছে, আমাদেরকে 200 বছর শাসন করেছে। ঠিক একই উপায়ে বর্তমান ইন্ডিয়াও আশপাশে তারাও মানে নিজেদেরকে একটা আছে না, একটা বিশাল ভাব, মনে হচ্ছে যে তারাও ইম্পেরিয়ালিজমের মতো করে আমাদের উপরে শাসন করবে, আমাদেরকে রুল করে ডিভাইড করে এরপরে আমাদেরকে রুল করতে আসবে। আছে না, একটা ব্রিটিশ ভাব নিতে চায় আর কি। যদিও এগুলি ভেস্তে গেছে, আশপাশের সবগুলো দেশ থেকে তারা মার খেয়ে তাদের দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে। সর্বশেষ মারটা খেয়েছে একটা ইচ্ছা মতো, কোমর ভেঙে দিয়েছে বাংলাদেশের মানুষ। এখন তারা ধীরে ধীরে যা করতে চাচ্ছে যে বিএনপিকে আর জামাত ইসলামকে তারা একটা শত্রুতায় রূপান্তর করবার জন্য বিভিন্ন ধরনের কনসেপ্ট তারা ঢুকিয়ে দিচ্ছে। এই কনসেপ্টগুলি যদি আমরা আপাতত আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কনসেপ্টগুলি বা এই শত্রুতাগুলিকে যদি বানানো মেকি শত্রুতাগুলি যদি আমরা বুঝে শুনে সামনের দিকে না এগোই, তাহলে সবার জন্য বিপদ কিন্তু সন্নিকটে। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার বিশ্লেষণ যতটুকু আমি বুঝতে পারছি যে হাদির বিষয়টা দিয়ে স্পষ্টভাবে বিএনপিকে একটা হুমকি দেওয়া হয়েছে। বিএনপি তারেক রহমান সাহেবের আসার ব্যাপারে হুমকি দেওয়া হয়েছে যে তারেক রহমান সাহেব এমনিতেই তিনি বলেছেন তিনি আসতে পরে এটা ওটা হতে পারে, যেটার একটা ছোট উদাহরণ দিয়ে দিয়েছে যে তারেক রহমান আসলে খবর আছে, এই কারণে হাদিকে মেরে তাকে একটা বোঝানোর জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যারা মেরেছে হাদিকে, যা পরিকল্পনা করছে, হাদি কিন্তু এখন লক্ষ্য হাদি হয়ে গেছে। রাজপথে কিন্তু হাদির অভাব নাই। এই 24-এর আন্দোলনে কিন্তু বহু মানুষ হাদিকে তৈরি করেছে। যারা 1,500 মানুষ কোনো দলের ডাকে আসেনি, কোনো নেতার ডাকে আসেনি, দেশের জন্য প্রাণ দিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছিল। ভুললে হবে না, এখন ঘৃণা, প্রতিহিংসা আর বিভক্তি এই কয়েকটি বিষয়কে একদম এই ঐক্যবদ্ধ একটা যে 24 পরবর্তীতে সমাজ, জাতি এবং রাজনৈতিক পরিবেশ ছিল, সেটিকে বিনষ্ট করবার জন্য ডিভাইড অ্যান্ড রুল টাইপ যে কনসেপশন, সেটাকে নিয়ে সামনের সময় একটা নির্বাচনকে বানচাল করবার জন্য বড় ধরনের পরিকল্পনা নিচ্ছে বলে আমার কাছে সুস্পষ্টভাবে ধারণা হচ্ছে। এখন একটাই অস্ত্র, সেটা হলো এই বিএনপি এবং জামাত ইসলামকে অন্তত পক্ষে, আর যারা ছোটখাটো দল আছে এগুলিকে অন্তত পক্ষে আগামীর নির্বাচন পর্যন্ত যে করেই হোক এই জায়গাতে শক্তভাবে থাকতো। কারণ এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং আমার কাছে মনে হয় কিছু কিছু উপদেষ্টা রয়েছে যারা, আপনারা জানেন
ক্ষমতাটা পাওয়ার সাথে সাথেই বলেছে বিএনপির ঠ্যাং ভেঙে দাও, এই করো ওই করো, তারা কিন্তু আসলে ডিপ স্টেটকে ব্যবহার করে তারা ওই কনসেপ্টকে বাস্তবায়নের জন্য কাজে ভূমিকা রাখছে, এই কথা ভাবলে ভুল হবে না। এই সরকারের, বর্তমান সরকারের একটা বড় অংশ এই ষড়যন্ত্রের সাথে মিলিত হয়ে দেশকে একটা ভয়ঙ্কর সংকটে ফেলবার জন্য কাজ করছে। এগুলি একসময় হবে। আমি যত কথা বলেছি, দেখুন, আমি খুব চিন্তা করে এবং বিশ্লেষণ করে গবেষণা করে আমি বলবার চেষ্টা করি। আমার কথা শুনুন, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রিশাফল করুন, নির্বাচনের আগে আপনার মন্ত্রী পরিষদকে আবারও ঢেলে সাজান সামনের সময়টাকে মোকাবেলা করবার জন্য। আপনার সরকারের বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে, এই সব চাপাবাজ, এদেরকে পরিবর্তন করুন, যেভাবে পরিবর্তন করছেন আপনি প্রশাসনের অন্যান্য স্তরগুলিকে। আপনার মন্ত্রী পরিষদ, আপনার সরকারের ক্যাবিনেটকেও আপনার পরিবর্তন করতে হবে। তবেই আমার কাছে মনে হয় সামনের নির্বাচনটাকে একটু ভালোভাবে উপহার দিতে পারবেন। না হলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। যে সেট আপ আপনার এখন বর্তমানে আছে, তারাই সেট আপ করে দিচ্ছে চতুর্দিকে সামনের সময়টা কিভাবে বানচাল করা যায়। এখন আপনি হুট করে যদি একদিন রাতেই সবকে রিশাফল করে যারা যারা আছেন পুরাতন, এগুলো সবগুলো বের করে দিয়ে নতুন একটা সেট আপ করুন, দেখেন চমৎকার একটি নির্বাচন আপনি উপহার দিতে পারেন। আর বিএনপি, জামাত ইসলামী, আপনার আপাতত আপনারা যদি ওই রাজনৈতিক যে একজন আরেকজনকে হেয় করা রাজনৈতিকভাবে, সেটি চলুক, আমরা এনজয় করছি, আমরা খুব মজা পাচ্ছি, কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং দেশের বর্তমান পরিস্থিতির সামনে নির্বাচন পর্যন্ত এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বড় ধরনের ষড়যন্ত্র এখন আঁকছে বা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে, সেটিকে মোকাবেলা করবার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে থাকা ছাড়া এর বিকল্প কোনো কিচ্ছু নাই। সুতরাং আপনারা এই জায়গাটাতে অন্ততপক্ষে আলোচনা করে একটা পর্যায়ে থাকুন। এরপর আপনারা সারা বছর জুড়ে আপনারা সমালোচনা করুন, একে অপরকে একদম পুরো ন্যাংটা করে ফেলেন, কোনো আপত্তি নেই, কিন্তু দেশকে বিপদে ফেলবেন না। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।